দেখো, আজকে আমরা আলোচনা করব সান্দ্রতা। তা সান্দ্রতা হচ্ছে প্রবাহীর একটা ধর্ম। প্রবাহী কাদের বলে? প্রবাহী হচ্ছে যারা প্রবাহিত হয়। তা প্রবাহিত হয় এরকম পদার্থ দুটো আছে, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাসীয়। তা আমাদের এখানে যে প্রবাহী সেটা হচ্ছে তরল নিয়ে আলোচনা। এখন এই প্রবাহীর যদি আমরা বেগ বলি, প্রবাহীর দু রকমের বেগ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। প্রবাহীর বেগ বলতে কি প্রবাহী প্রবাহ আর কি, প্রবাহীর প্রবাহ। এটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ, আর দুই হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। তাহলে প্রবাহীর প্রবাহ তার যদি আমরা প্রকারভেদ নিই, তাহলে এক হচ্ছে শান্ত প্রবাহ বা ধারারেখা প্রবাহ, আর দুই হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। তাই শান্ত প্রবাহই বা কি আর অশান্ত প্রবাহই বা কি, সেটা আমাদের একটু আলোচনার বিষয় এখানে। দেখো, আমি প্রথমে শান্ত প্রবাহটা একটু বলে দিই। ধরো এরকম একটা আমি নল নিলাম, এই নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। তা এই নলের মধ্যে আমি তিনখানা বিন্দু কল্পনা করলাম। এখানে একটা এ বিন্দু নিলাম, এখানে একটা বি বিন্দু কল্পনা করলাম, এখানে একটা সি বিন্দু কল্পনা করলাম। তো যখন এই নলের মধ্যে দিয়ে কোনো তরল এই এ বিন্দু অতিক্রম করবে, এ বিন্দুর দিকে যাবে, তখন প্রত্যেকটা কণা এই নলের মধ্যে দিয়ে যত তরল যাবে, সেই তরলের যে যে কণাগুলো এ বিন্দু অতিক্রম করবে, সেই এ বিন্দুতে এর বেগ ধরে নাও এরকম v1 এবং এই অভিমুখে যাচ্ছে। আবার ওই তরলটা যখন বি বিন্দুর মধ্যে দিয়ে যাবে, তখন এর বেগ ধরে নাও v2 এবং অভিমুখটা এই দিকে হচ্ছে। আবার এই তরলটা যখন সি বিন্দুর মধ্যে দিয়ে যাবে, তখন বেগ ধরে নাও v3 এবং অভিমুখটাও ওই দিকে হচ্ছে। অর্থাৎ এই প্রবাহীর প্রবাহ হওয়ার সময় দেখা যাচ্ছে কি যে প্রবাহীর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যত তরলের প্রবাহ যাচ্ছে, সেই প্রবাহগুলোর মান এবং বেগ যদি অপরিবর্তিত থাকে, তখন আমরা সেই প্রবাহকে বলবো শান্ত প্রবাহ বা ধারারেখা প্রবাহ। তাহলে কি বলবো? তরলের প্রবাহের সময় প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে তরলের কণাগুলির বেগের মান ও অভিমুখ একই থাকে, তাকে শান্ত প্রবাহ বলা হয়। তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে ধরে নাও এই নলের ভিতর দিয়ে অনেক তরল বিন্দু যাচ্ছে, এরকম একটা পয়েন্ট তরল এগিয়ে গেল, তারপরে তার পিছনে যে আছে সে যাচ্ছে, তারপরে এর পিছনে যে আছে সে যাচ্ছে, আবার এর পিছনে যে আছে সে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যখন এই তরল কণাটা এ বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এর অভিমুখ
এবং মান যা থাকছে, পরের কণাটা যখন আবার এই বিন্দুতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি ওর মান এবং অভিমুখ একই থাকছে। আবার পরের কণাটা যখন ওই বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে তখনও দেখা যাচ্ছে তার মান এবং অভিমুখ একই আছে। অনুরূপভাবে যেটা আগে বেরিয়ে গেল সেই তরল কণাটা যখন এই বিন্দুতে যাচ্ছে বি বিন্দুতে, তখনও দেখা যাচ্ছে কি ওই প্রবাহ, ওই নলের ভিতর দিয়ে বা ওই প্রবাহকালের সময় ওই প্রবাহীরও ওই বিন্দুতে মান এবং অভিমুখ একই থাকছে। তাহলে যদি এরকম হয় তখন সেই প্রবাহীকে আমরা বলছি শান্ত প্রবাহ বা ধারারেখা প্রবাহ। এবার দেখো এই ঘটনা আমরা কোথায় দেখতে পাই। এমনি খুব একটা সহজে দেখা যাবে না এই বিষয়গুলো। ধরে নাও তোমার বাড়িতে একখানা খোলা ড্রেন আছে, ড্রেনের ওপর অংশটা খোলা আছে, ওপরের দিকটা খোলা আছে। তুমি ওপর থেকে এর ভিতর দিয়ে তরল যাচ্ছে সেটা তুমি লক্ষ্য করতে পারছো, ওপরটা খোলা আছে। দেখবে যদি ওই ড্রেনের মধ্যে দিয়ে যদি খুব আস্তে আস্তে জল যায়, খুব আস্তে আস্তে জল যায়, এবং তখন যদি তুমি ওর ওপরে এক ফোঁটা কালি দিয়ে দাও, ধরো এক ফোঁটা আলতা দিয়ে দিলে কি এক ফোঁটা রং দিয়ে দিলে, তাহলে দেখবে ওই আলতাটা বা রংটা খুব সরু সুতোর মতো করে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু ওইটা রংটা বা আলতার ফোঁটাটা এলোমেলো কিন্তু হচ্ছে না। মানে ড্রেনটা যেরকম যেরকম বেঁকছে, ধরো সোজা ড্রেন না, এরকম ভাবে বেঁকে যাচ্ছে, তরলটাও দেখবে এরকম ভাবে আস্তে 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 এগিয়ে যাচ্ছে সরু সুতোর মতন হয়ে। তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বলছি শান্ত বেগ বা শান্ত প্রবাহ। কিন্তু যদি দেখা যায় যে তরলের বেগ আস্তে আস্তে বাড়তে শুরু করে, ধরো ড্রেনে এবার জল তুমি আস্তে আস্তে বেশি করে ছাড়তে শুরু করলে, তখন দেখবে কি একটা সময় ওই তরলটা কাঁপতে শুরু করবে। ওই সুতোর মতো যেটা যাচ্ছিল, সরু সুতোর মতো হয়ে যাচ্ছিল, তুমি বাইরে থেকে স্পষ্ট বুঝতে পারছিলে, দেখবে আস্তে আস্তে কাঁপতে শুরু করছে বেগ বাড়ানোর সঙ্গে সঙ্গে। এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে আর কিন্তু ওটা সুতোর মতো হয়ে যাচ্ছে না, হঠাৎ করে চারিধারে ছড়িয়ে গেল। কি বললাম বুঝতে পারলে? হঠাৎ করে চারিদিকে ছড়িয়ে গেল। তাহলে যতক্ষণ সুতোর মতো হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে শান্ত বেগ বা ধারারেখা প্রবাহ, আর যখন চারিদিকে ছড়িয়ে গেল তখন সেটাকে আমরা বলছি অশান্ত প্রবাহ। আর এই অশান্ত প্রবাহ আর শান্ত প্রবাহের ঠিক মাঝখানে যেটা দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলছি সন্ধিবেগ। তাহলে সন্ধিবেগটা কি? সন্ধিবেগ হচ্ছে প্রবাহীর এমন একটা বেগ যে বেগ পর্যন্ত আমরা এই ধারারেখা প্রবাহ লক্ষ্য করি, সেই বেগ, যে বেগ পর্যন্ত আমরা ধারারেখা প্রবাহটাকে লক্ষ্য করব সেই বেগটাকেই আমরা বলছি সন্ধিবেগ। অর্থাৎ এর ওপরে যখন তরলের বেগ হয়ে যাবে, তরল কিন্তু আর ওই ধারারেখা প্রবাহ দেখাবে না, তখন সেটা হয়ে যাবে অশান্ত প্রবাহ। তাহলে কি বলবো? যে বেগ পর্যন্ত তরলের ধারারেখা প্রবাহ বজায় থাকে তাকে সন্ধিবেগ বলে। আর ধারারেখা প্রবাহের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, কি ধারারেখা প্রবাহের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা স্তরের একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে যাওয়ার সময় তাদের কিন্তু বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একক সময়ে তারা সমান দূরত্বই অতিক্রম করবে। এবং দেখা যাচ্ছে কি এদের অভিমুখের মানও কিন্তু একই নির্দিষ্ট থাকবে। তাহলে এগুলো আমরা ধারারেখা প্রবাহের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর ধারারেখা প্রবাহটা যখন আস্তে 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 বেগটা বাড়ছে, যে মুহূর্তে সেটা দেখবে কি ছড়িয়ে যাচ্ছে, সেই মুহূর্ত হওয়ার আগে পর্যন্ত যে বেগ, অর্থাৎ যে বেগ পর্যন্ত ধারারেখা প্রবাহটা বজায় থাকছে সেই বেগকে আমরা বলছি সন্ধিবেগ। তাহলে অশান্ত বেগ কাকে বলবো? তাহলে ধরো এই নলের মধ্যে দিয়ে তরলটা যাচ্ছিল, আগে কি বলছিলাম যে অভিমুখ এবং
বেগের মান সব সমান। কিন্তু এবার যদি দেখা যায় যে তরল স্তরের কণাগুলোর অভিমুখ এরকম ভাবে হঠাৎ পরিবর্তন হতে শুরু করে, এলোমেলো ভাবে ছড়িয়ে যাচ্ছে, তখন সেই প্রবাহকে বলবো আমরা অশান্ত প্রবাহ। তাহলে অশান্ত প্রবাহ বলতে বুঝবো যে প্রবাহের সময় যদি কণাগুলির বেগ এবং অভিমুখ নির্দিষ্ট না থাকে কোনো একটা স্তরের, তখন সেই বেগকে আমরা বলবো অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। অশান্ত বেগ নয়, অশান্ত প্রবাহ। তাহলে অশান্ত প্রবাহ বলতে বুঝছি যে কোনো প্রবাহের সময় যদি কণাগুলোর অভিমুখ এবং প্রত্যেকটা কণার যে বেগের মান সেগুলো যদি নির্দিষ্ট না থাকে, তখন সেটাকে আমরা বলছি অশান্ত প্রবাহ। তাহলে দেখো, আমরা অশান্ত প্রবাহের একটা ডেফিনেশন লিখে নিই। তাহলে কি বলবো? প্রবাহ কালের সময় যে কোনো বিন্দুতে কণার বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত না থাকে বা পরিবর্তিত হয়, তাকে অশান্ত প্রবাহ বলা হয়। বুঝতে পারলে? এবার দেখো, আমরা প্রবাহ সম্বন্ধে জানলাম। এবার এখান থেকে আমরা সান্দ্রতা সম্বন্ধে একটু আলোচনা করব। সান্দ্রতা কি? ধরো তুমি একটা নল নিলে যার মধ্যে দিয়ে তরলের প্রবাহ হচ্ছে। তা দেখবে তরলের প্রবাহ যখন হয়, একটা নলের মধ্যে যদি জল যায়, তা দেখবে কিছু জল এরকম একদম নিচের অংশ দিয়ে ড্রপ 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 করে পড়ে, আবার মাঝের জলগুলো দেখবে বেশ দূরে যায়, এরকম ভাবে অনেকটা দূরে গেল। আবার উপরের জলগুলো দেখা যায় আবার এরকম কাছে পড়তে শুরু করে। তাহলে এখানে কি হচ্ছে বিষয়টা? এই নলের ভিতর দিয়ে যখন তরলটা যাচ্ছে, তরলের তুমি অনেকগুলো স্তর কল্পনা করতে পারো। একটা স্তর ধরে নাও একেবারে সলিড সারফেসের কাছ দিয়ে আছে, তার উপরে একটা স্তর আছে, তার উপরে একটা স্তর আছে, আবার এরকম একটা স্তর আছে, এরকম স্তর আছে। তাহলে এখানে এই কঠিন সারফেস আর ঠিক তার উপরে তার সংলগ্ন যে স্তর, যেটা গায়ে লেগে আছে, আমি যেটা দেখেছি সেটা নয়, তার নিচে যে স্তর আছে, এগুলো অসংখ্য স্তর ভাবা যেতে পারে। তাহলে সলিড সারফেস আর ঠিক তার উপরের যে স্তর, সেইখানে দুটো ভিন্ন পদার্থ আছে, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে কঠিন। এই তরল এবং কঠিনের মধ্যে ক্রিয়াশীল যে বল, দুটো ভিন্ন স্তরের মধ্যে, দুটো ভিন্ন পদার্থের মধ্যে ক্রিয়াশীল যে বল, সেই বলকে বলা হচ্ছে আসঞ্জন বল। তাহলে কি বললাম? আসঞ্জন বল। তাহলে আসঞ্জন বল কাকে বলবো? যে দুটি স্তরের কণার মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে
দুটি স্তর, কিন্তু এই স্তরটা হবে ভিন্ন ভিন্ন স্তর, মানে তরল তরলের মধ্যে নয়, তরল এবং কঠিনের মধ্যে। আকর্ষণ বলকে আসঞ্জন বল বলা হচ্ছে। বুঝতে পারলেন? তো দেখা যায় যে স্তরটা একেবারে সলিড সারফেসের সঙ্গে লেগে আছে, সেইখানে আমরা বলতে পারি ঘর্ষণ জনিত বাধা সব থেকে বেশি, অর্থাৎ এখানে বেগ সব থেকে কম। এবার আমি যত উপরের দিকে যাচ্ছি তত দেখো একক সময়ে ওই স্তরের মধ্যে দিয়ে তরল অধিক বেগে যাচ্ছে। কারণ কি? কারণ এখানে সরাসরি ঘর্ষণটা বেশি হচ্ছে, কিন্তু এই স্তরের সঙ্গে এই স্তরের মধ্যে কি হচ্ছে, ঘর্ষণজনিত বাধাটা কম কাজ করছে। তারপরে এই স্তরের তরল অপেক্ষাকৃত বেশি পথ অগ্রসর হচ্ছে, তার উপরে স্তরের তরল কি হচ্ছে, তার থেকে বেশি পথ অগ্রসর হচ্ছে। এরকম ভাবে দেখা যাচ্ছে কি, যত তরলটা আমরা মাঝের স্তরের দিকে যাচ্ছি গতিবেগের মানও তত বাড়ছে। একইভাবে যখন আমরা আবার উপরের দিকে চলে আসছি তখন কি হচ্ছে, এখানে আবার শরীরের সঙ্গে সরাসরি ঘর্ষণ বেশি কাজ করছে, তার জন্য দেখা যাচ্ছে কি উপরের স্তরের বেগটাও হ্রাস পাচ্ছে। তাহলে এখন এই দুখানা স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একক সময়ে এই স্তরের কণা যতটা অগ্রসর হচ্ছে এই স্তরের কণা তার থেকে বেশি অগ্রসর হচ্ছে, বা এই স্তরের কণা যতটা অগ্রসর হচ্ছে এই স্তরের কণা তার থেকে কম অগ্রসর হচ্ছে। এই যে আপেক্ষিক গতির সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির যে কারণ, সেই ধর্মটাকেই আমরা তরলের যে এই ধর্মটাকেই আমরা বলছি কি সান্দ্রতা। বুঝতে পারলে? তাহলে তরলের যে ধর্মের জন্য দুটি স্তরের মধ্যে, দুটি পাশাপাশি অবস্থিত স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হয়, সেই তরলের ধর্মকে আমরা বলছি সান্দ্রতা, ইংরেজিতে বলে ভিসকোসিটি। তাহলে কি বলছি কথাটা, সান্দ্রতা বলতে বুঝছি তরলের বা প্রবাহীর কথাটা লিখে দাও, প্রবাহী ব্র্যাকেটে তরল করলাম, কারণ আমরা এখানে তরল নিয়ে আলোচনা করছি। এটা গ্যাসের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তাহলে প্রবাহীর যে ধর্মের জন্য দুটি পাশাপাশি অবস্থিত স্তরের মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হয় তাকে সান্দ্রতা বলা হয়। বুঝতে পারলে? তাহলে দুটো তরল স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হবে, একটা স্তর অগ্রসর হচ্ছে আর একটা স্তর তার থেকে বেশি হতে পারে অথবা কমও হতে পারে। তাহলে এই যে এই স্তরে যে কণাটা আছে সেই কণাটা যতটা পথ যাচ্ছে এই স্তরের কণা কিন্তু তার থেকে বেশি যাচ্ছে। তাহলে এই স্তরটা, নিচের স্তরটা ভালো করে বুঝবে, ওপরের স্তরের গতিকে হ্রাস করার চেষ্টা করছে, কারণ এ আসতে যাচ্ছে আর এ জ্বলে যাচ্ছে। তাহলে এ চাইবে কি এর গতিটা হ্রাস করুক, হ্রাস হোক। আবার যে অধিক গতিতে যাচ্ছে সে আবার যে কম গতিতে যাচ্ছে তাকে চাইবে কি সামনের দিকে বেশি অগ্রসর করুক। তার মানে মাথায় রাখবে, যে স্তরে তরলের গতিবেগ বেশি সেই স্তর এর গতির বিরুদ্ধে কাজ করবে যে স্তরের বেগ কম, আর যে স্তরে কণার গতিবেগ কম সেই স্তরের গতির অভিমুখে কাজ করবে যে স্তরের কণার গতিবেগ বেশি। কি বললাম কথাটা? দেখো খুব গুরুত্বপূর্ণ কথা, যে স্তরে কণার গতিবেগ বেশি সেই স্তরের ক্ষেত্রে যে স্তরের গতিবেগ কম তার গতির
বিরুদ্ধে কাজ করবে। তাহলে যে স্তরে কণার গতিবেগ বেশি সেই স্তরের ক্ষেত্রে যে স্তরের গতিবেগ কম তা তার গতির বিরুদ্ধে কাজ করবে, অর্থাৎ এই সামনের স্তর, এই মাঝের স্তরটাকে, এই স্তর কিন্তু সামনে অতটা অগ্রসর হতে দেবে না, বাধা দেবে। আর মাথায় রাখবে ঠিক উল্টো কথাটা, যে স্তরে কণার গতিবেগ কম সেই স্তরের ক্ষেত্রে যে স্তরের গতিবেগ বেশি তা তার গতির অভিমুখে কাজ করবে। তাহলে যে স্তরে তোমার গতিবেগ বেশি সেই স্তরের গতির বিরুদ্ধে কাজ করছে যার গতিবেগ কম, আর যে স্তরের গতিবেগ কম সেই স্তরের সাপেক্ষে যার গতিবেগ বেশি সেই স্তরটা কাজ করছে তার গতির অভিমুখে। মানে এ চাইবে এর বেগকে বাড়াতে, আবার এ চাইছে এর বেগকে কমাতে। এর ফলে দুটো স্তরের মধ্যে একটা বেগের পার্থক্য সৃষ্টি হচ্ছে। বেগের পার্থক্যটা যে কারণের জন্য সৃষ্টি হচ্ছে সেই কারণটাকে আমরা বলছি ভিসকোসিটি বা সান্দ্রতা। এখানে আর একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক, ইংরেজিতে বলে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। দেখো কি, তাহলে আমি এরকম একটা বিষয় কল্পনা করছি, ধরো এই একটা স্তর আর এই আর একটা স্তর আমি নিলাম, এদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে আর এদের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে। এখন এই স্তরের বেগকে আমি বললাম x, আর এই স্তরে কণার বেগকে আমি বললাম x প্লাস y। তাহলে এই স্তরে কণার যা বেগ, এই স্তরে কণার বেগ কি তার থেকে বেশি, বা x প্লাস 1 বললাম, x প্লাস 1 বললাম। তাহলে এই স্তরে যা বেগ, এই স্তরে বেগ তার থেকে 1 একক বেশি। তাই এই 1 একক বেগের পার্থক্য বজায় রাখার জন্য প্রতি বর্গ এককে যে বল প্রয়োগের প্রয়োজন হয় সেই বলটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি। তবে মাথায় রাখবে দুটো স্তরের মধ্যে যে ব্যবধান সেটাও হতে হবে 1 একক। তাহলে আমরা সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি বলতে বুঝবো যে কোনো তরল স্তরের মধ্যে একক দূরত্ব অবস্থিত, কোনো তরলের মধ্যে একক দূরত্ব অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের 1 একক পার্থক্য বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে এইখানে যা বেগ আছে এখানে তার থেকে বেগ বেশি হয়েছে, তার মানে কি একটু বেশি বল প্রয়োগ হয়েছে, তার জন্য বেগটা বেড়েছে। তাহলে এখন এগুলোর ক্ষেত্রফল যদি 1 একক হয়, বর্গ একক হয়, এবং এদের মধ্যে ব্যবধান যদি 1 একক থাকে, তাহলে এই বেগের একক পার্থক্য বজায় রাখতে যে বল স্পর্শকে বল প্রয়োগ করতে হয় তাকেই বলা হয় ভিসকোসিটি, এই কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। এখানে টার্মগুলো একটু তোমাদের জটিল মনে হবে, ভাষাগুলো একটু জটিল, কিন্তু তোমরা সংজ্ঞাগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। তোমাদের এখান থেকে সংজ্ঞাগুলোই মূলত পরীক্ষায় আসে, খুব যে একবারে ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসবে তা নয়। এগুলো আসলে সবই 11-12 বিষয়, তার জন্য আমার বোঝাতেও একটু অসুবিধা হচ্ছে। এই কারণেই যে এগুলো গভীরতায় যেতে হবে। এটা আমি x প্লাস 1 লিখলাম, তো এখানে 11-12 তা থাকে না, এখানে x প্লাস dx, এগুলোর মধ্যে ব্যবধান ডিভি, এরকম ডিভি ডিএক্স, নতিমাত্রার পার্থক্য, এরকম বিভিন্ন টার্ম আছে। তো সেই সরল করে বোঝানোটা এই ক্লাসে খুব কঠিন। তা যাই হোক, তোমরা যেটুকু বলা হচ্ছে সেই সংজ্ঞাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তাহলে
সান্দ্রতাঙ্ক বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তা সান্দ্রতাঙ্ক বলতে আমরা কি বুঝছি, যে কোনো তরলের মধ্যে দুটি তরল স্তরের ব্যবধান 1 একক এবং তরল স্তর দুটিতে কণার গতিবেগের পার্থক্য 1 একক বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয়, তাকে সান্দ্রতাঙ্ক বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলা হচ্ছে। তাহলে কোনো তরলের মধ্যে দুটো তরল স্তরের মধ্যে যদি 1 একক দূরত্ব বজায় থাকে, ব্যবধান 1 একক হবে, অর্থাৎ দূরত্ব 1 একক থাকবে, এবং তরল স্তর দুটোর মধ্যে কণার গতিবেগের পার্থক্য 1 একক থাকবে, তার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করতে হচ্ছে তাকে আমরা বলছি সান্দ্রতাঙ্ক বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তো এখন এই সান্দ্রতাঙ্ক তাকে আমরা প্রকাশ করি এরকম একটা সাইন দিয়ে, এটাকে বলা হয় ইটা। এই ইটা সাইন দিয়ে আমরা সান্দ্রতাঙ্কটাকে প্রকাশ করি, ইটা ব্র্যাকেট দিলাম তাই ইটা। আর এই সান্দ্রতাঙ্কের তোমরা সিজিএস এবং এসআই এককগুলো মাথায় রাখবে। সান্দ্রতাঙ্কের সিজিএস একক হচ্ছে ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার, ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। ডাইন তাহলে বলের একক, সেকেন্ড হচ্ছে সময়ের একক, আর সেমি স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে তাদের মধ্যে যদি একক দুটো তরল স্তরের মধ্যে দূরত্ব 1 একক থাকে এবং সেখানে বেগের পার্থক্য যদি আমি 1 একক রাখতে চাই, তার জন্য যে বল প্রয়োগ করতে হচ্ছে তাকে আমরা বলছি তার সিজিএস, তাকে আমরা সান্দ্রতাঙ্ক বলছি। তার জন্য বলের একক, সময়ের একক এবং ক্ষেত্রফলের একক তিনটা একসঙ্গে আসছে। বুঝতে পারলে? আর দেখো এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আর এটাকে বলা হয় ডেকাপয়েজ। এই নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ারকে বলা হচ্ছে ডেকাপয়েজ, আর ডাইন সেকেন্ড পার সেমি স্কয়ার এটাকে বলা হয় পয়েজ, এটাকে বলা হচ্ছে পয়েজ। আর মাথায় রাখবে যে 1 ডেকাপয়েজ সমান 10 পয়েজ। এটা হচ্ছে এই একক দুটোর মধ্যে একটা সম্পর্ক, যে 1 ডেকাপয়েজ সমান 10 পয়েজ। তো তোমাদের এখানে বিশেষ করে সান্দ্রতা কাকে বলছে, সান্দ্রতাঙ্কের সংজ্ঞা এবং তাদের একক, তাদের মধ্যে সম্পর্ক, এগুলোই তোমরা মাথায় রাখবে। আর এক এক বই এক এক রকম লেখা আছে, বিভিন্ন বই পড়তে গিয়ে সমস্যা হবে, একটা যে কোনো বই দেখে সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবে। আর তার সঙ্গে সঙ্গে ধারারেখা প্রবাহ, অশান্ত প্রবাহ কাকে বলছে এগুলো দেখবে। এরপরে আমরা আর একটা বিষয় আসবো, সেটা হচ্ছে তোমার প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ এটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব।
প্রান্তীয় বেগ। তা দেখো বিষয়টা কি, দেখো প্রান্তীয় বেগটা কিভাবে সৃষ্টি হয়, বিষয়টা কি। ধরো আমরা যদি বৃষ্টি পড়া দেখি, যদিও খুব উঁচু থেকে বৃষ্টি পড়ছে আমরা খালি চোখে দেখতে পাই না, আমরা যখন মাটির কাছাকাছি আসে তখনই দেখতে পাই, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে বৃষ্টির ফোঁটা যখন ওপর থেকে পড়ে, তোমরা জানো কি যে অভিকর্ষ ত্বরণ আছে, তাহলে অভিকর্ষ ত্বরণের জন্য বেগ ক্রমশ বাড়বে, যে কোনো পতনশীল বস্তুর বেগ বাড়বে। কিন্তু যখন বৃষ্টির ফোঁটাটা আসছে, বৃষ্টির ফোঁটাটা ভাবো অনেক উঁচু থেকে আসছে, 2-3 কিলোমিটার 5 কিলোমিটার উপর থেকে আসছে, তারও বেশি। তা এই উঁচু থেকে আসার ফলে দেখা যায় কি যে তাহলে ক্রমশ এর বেগ বৃদ্ধি পাওয়ার কথা, কারণ অভিকর্ষ ত্বরণ কাজ করছে, নিচের ধারে আসছে, প্রতি মুহূর্তে বেগ বাড়বে এবং ভূপৃষ্ঠে যখন এসে পড়বে তখন দেখা যাবে কি এর বেগ সর্বোচ্চ হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে যখন বৃষ্টির ফোঁটাটা পড়তে শুরু করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর বেগ বাড়ে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে দেখা যায় আর কিন্তু এর গতিবেগ বাড়ে না, তখন ওটা একটা নির্দিষ্ট বেগে, স্থির বেগে নিচে নামতে শুরু করে। তাহলে এই যে স্থির বেগে যখন নিচে নামতে শুরু করছে, সেই বেগটাকে আমরা বলছি প্রান্তীয় বেগ। তবে এটা কখন হবে, যদি মাধ্যমটার সান্দ্রতা থাকে, অর্থাৎ কোনো প্রবাহীর মধ্যে দিয়ে যদি নামে। যেমন বৃষ্টি ফোঁটা যখন পড়ছে তখন বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে নামছে, তাহলে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে নামার ফলে দেখা যাচ্ছে কি যে বায়ু মাধ্যম এর একটা সান্দ্রতা আছে, ঘর্ষণ আছে, সেই ঘর্ষণের জন্য বেগটাই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় স্থির করে দিচ্ছে। একই রকম ভাবে তুমি ধরো এরকম একটা বড় তরল স্তম্ভ নিলে, এবার উপর থেকে একটা লোহার বল ছেড়ে দিলে, তাহলে ও লোহার বল ছাড়লে কি হবে, তুমি ভাবছো যত নিচে আসছে অভিকর্ষ ত্বরণের জন্য বেগ বাড়বে, কিন্তু দেখা যায় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, ধরে নাও এই দূরত্ব পর্যন্ত বেগ ক্রমশ বাড়বে, তারপরে যখন এই দূরত্বটুকু আসছে তখন দেখা যাচ্ছে বেগ আর বাড়ছে না, সমবেগে তোমার এই বলটা, লোহার বলটা নিচে নেমে আসছে। তাহলে এখানেও যে ধর্ম কাজ করছে, এখানেও যে বেগ কাজ করছে, সেই বেগটাকে আমরা বলছি প্রান্তীয় বেগ। তাহলে প্রান্তীয় বেগ বলতে কি বুঝবো, যে কোনো প্রবাহীর মধ্যে দিয়ে যখন কোনো পদার্থ নিচে নেমে আসে তখন দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ের পরে ওই পদার্থের বেগ আর বৃদ্ধি পায় না, সমবেগে নিচে নেমে আসে। তাহলে যখন সমবেগে নিচে নেমে আসছে সেই মুহূর্তটাকে, সেই ঘটনাটাকে আমরা বলছি প্রান্তীয় বেগ। তাহলে কি বলছি, যে কোনো প্রবাহীর মধ্যে দিয়ে যখন কোনো বস্তু নিচে নেমে আসে তখন দেখা যায় একটি নির্দিষ্ট দূরত্বের পর বস্তুটি ত্বরণ শূন্য হয় ও সমবেগে নিচে নেমে আসে। সমবেগে নিচে নেমে আসার সময় যে বেগ বস্তুটি লাভ করে তাকে প্রান্তীয় বেগ বলা হয়। তাহলে যে বেগে, যে মুহূর্ত থেকে সেটা সমবেগে নিচে নেমে আসবে, সেই মুহূর্তে যে বেগ, সেই বেগটাকে আমরা বলছি প্রান্তীয় বেগ। তাহলে এখন এটা কেন এরকম হচ্ছে, কেন প্রান্তীয় বেগ তোমার অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বের পরে কেন আর বেগ আর এর বাড়ছে না,
এটা আমাদের এখন বুঝতে হবে। ধরো একটা বস্তু এরকম সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে নেমে আসছে, অর্থাৎ এখানে মাধ্যম আছে, সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে নিচে নেমে আসছে এই বস্তুটা। তাহলে এর একটা ওজন আছে যেটা কাজ করছে কি নিচের দিকে, ধরে নাও ডাব্লিউ ওজন কাজ করছে নিচের দিকে। আর এই মাধ্যমটা যেহেতু একটা প্রবাহী, তাহলে এর একটা প্লবতা থাকবে। তাহলে প্লবতা কোন ধারে কাজ করছে? প্লবতা কাজ করছে ওপরের ধারে, ধরে নাও প্লবতা হচ্ছে F। আর দেখো এইখানে এই প্রবাহীর সঙ্গে কিন্তু এর অনবরত ঘর্ষণ চলছে। তাহলে একটা এখানে কি বল কাজ করছে? আসঞ্জন বল কাজ করছে। তো এই আসঞ্জন বলের জন্য এই আসঞ্জন বলটা কি করছে, এর যে গতি, এই ডাইরেকশনে গতি কাজ করছে, নিচের ধারে নেমে আসার চেষ্টা করছে। আসঞ্জন বলটা এই গতির বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ এই গতির বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ তাকে নিচে নেমে আসতে বাধা দিচ্ছে। তাহলে এই নিচে নেমে আসতে যে বলটা বাধা দিচ্ছে তাকে আমি ধরো প্রকাশ করলাম FB দ্বারা। তাহলে FB বলটাও একে চেষ্টা করছে কি উপরের ধারে তুলতে। তাহলে দেখো এর ওজন W সেটা কাজ করছে নিচের ধারে নেমে আসার জন্য, আর মাধ্যমের প্লবতা F সেটা কাজ করছে উপরের দিকে। আর মাধ্যমের সঙ্গে ঘর্ষণের জন্য যে আসঞ্জন বলের সৃষ্টি হচ্ছে FB, সেই FB এর মানটাও তোমার কাজ করছে উপরের দিকে। তাহলে কি বলছি, ধরি একটি বস্তু নিচে নেমে আসার জন্য তার ওজন W ক্রিয়া করছে। বুঝতে পারলে? নিচে নেমে আসার জন্য W তোমার নিচের ধারে ক্রিয়া করছে। মাধ্যমের প্লবতা F যা ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল, প্লবতা কাজ করছে উপরের দিকে। আর দেখো এই মাধ্যম এর কণা আর এই যে পদার্থ তাদের মধ্যে একটা আসঞ্জন বল কাজ করছে যেটাও ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল। তাহলে মাধ্যমের কণা ও বস্তুর মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল। বুঝতে পারলে? মাধ্যমের কণা আর বস্তুর মধ্যে আসঞ্জন বল সেটা ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল, কারণ এটা নিচে নেমে আসতে ঘর্ষণ করছে। ঘর্ষণ কি করছে? বাধা দিচ্ছে। তো এই আসঞ্জন বলটার জন্যই এখানে বাধার সৃষ্টি হচ্ছে। তাহলে মাথায় রাখো এখন, তাহলে W কাজ করছে নিচে আর F আর FB কাজ করছে ওপরে। তাহলে এখন বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বল সেটা হবে W মাইনাস F প্লাস FB। W যেটা নিচে কাজ করছে আর F প্লাস FB যেটা উপরের ধারে কাজ করছে।
তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে এই এফ প্লাস এফ বি এর মান ডাব্লিউর মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, বস্তুটি নিচে নেমে আসার জন্য আর কোনো ত্বরণ অনুভব করছে না, তখন বস্তুটা সমবেগে নিচে নেমে আসছে। তাহলে কি বলবো, যে একটি নির্দিষ্ট সময়ের পর এফ প্লাস এফ বি এর মান ডাব্লিউ এর সঙ্গে সমান হয়, তখন বস্তুটি সমবেগে নিচে নেমে আসে। তাহলে ওই বেগটাকে আমরা বলছি প্রান্তীয় বেগ। বুঝতে পারলে? তাহলে এখন এই প্রান্তীয় বেগ যখনই বস্তু লাভ করছে তখন দেখা যাচ্ছে বস্তু কিন্তু সমবেগে নিচে নেমে আসছে। এই ঘটনা আমরা কোথায় দেখতে পাই? বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে নিচে নেমে আসে তখন দেখা যায় যে বেগ ক্রমশ বাড়ার কথা, যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করছে, কিন্তু পরীক্ষা দ্বারা প্রমাণ করা গিয়েছে যে বৃষ্টির ফোঁটার বেগ যখন খুব কাছাকাছি আসে তখন কিন্তু আর বেগ বাড়ে না, একটা নির্দিষ্ট দূরত্বের পর থেকে সেটা সমবেগে নিচে নামতে আসে। তাহলে কি বলছি, বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে পড়ে তখন একটি নির্দিষ্ট দূরত্বের পর আর বেগ বৃদ্ধি পায় না। নির্দিষ্ট দূরত্বের পরে আর কিন্তু বেগ বৃদ্ধি পায় না, তখন কি হচ্ছে, প্রান্তীয় বেগে সেই বস্তুটা অর্থাৎ বৃষ্টির ফোঁটাটা নিচে নেমে আসছে। আর দেখো আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে তরলের প্রবাহের হার। এটা খুব একটা নতুন জিনিস নয়, তোমরা পড়েছো ফার্স্ট চ্যাপ্টারে তরলের প্রবাহের হার বা তরলের প্রবাহ মাত্রা পড়েছো। তা সেই জিনিসটা আমরা আরেকবার আলোচনা করে নিই। ধরে নাও এরকম একটা নল আছে, এই নলের ক্ষেত্রফলটা ধরে নাও এ, আর এই নলের মধ্যে দিয়ে তরলের বেগ হচ্ছে ভি একক পার সেকেন্ড। ভি মিটার পার সেকেন্ড হতে পারে, ভি সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, যা ইচ্ছে। তাহলে এখন এই নলের মধ্যে দিয়ে প্রতি একক সময়ে কতটা তরল নির্গত হচ্ছে, এখান থেকে কতটা তরল বেরিয়ে আসছে, তাহলে আমরা কি করে পাবো, ভি ইন্টু এ করলেই পাওয়া যাবে তরলের প্রবাহের হার। কারণ কি, ভি একক বেগে এগিয়ে আসছে আর এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখন ভি ইন্টু এ আয়তনের তরল নির্গত হচ্ছে কতটা সময়, একক সময়। তাহলে ভি ইন্টু এ যদি করা হয় সেটাই হয়ে গেল তরলের প্রবাহের হার। তাহলে তরলের প্রবাহের হার বলতে আমরা বুঝবো ভি ইন্টু এ। তাহলে ধরি নলের প্রস্থচ্ছেদ এ ও নলের ভেতর তরলের বেগ ভি। অতএব তরলের প্রবাহের হার আমরা বলবো ভি ইন্টু এ। তোমরা আরেকভাবে করতে পারো, আমি ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম পড়ানোর সময় কিভাবে, না তো তুমি ধরো একটা নল নিলে যার একটা নব আছে,
এখানে একটা পাত্র বসিয়ে রাখলাম, মাপনী চোঙ, আর তুমি কি করলে একটা স্টপ ওয়াচ ঘড়ি নিয়ে নিলে। এবার তুমি কি করছো, স্টপ ওয়াচ ঘড়িটা অন করলে আর এখান থেকে তরল কতটা পড়ছে সেটা মাপনী চোঙে মেপে নিলে। ধরে নাও এখানে 1, এখানে 2, তাহলে তুমি 2 লিটার তরল নিলে। আর সেই 2 লিটার তরল নিতে গিয়ে তুমি দেখলে তোমার হয়তো 15 সেকেন্ড সময় লাগলো কি 10 সেকেন্ড সময় লাগলো। তাহলে 2 লিটার তরল 10 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে হিসাব করলে আমরা কি পেয়ে যাব, তরলের প্রবাহের হার পেয়ে যাব। তো যাই হোক, তোমরা এই অংশটুকু আলোচনা করলাম, এই অংশটুকু দেখে নিও। পরের ক্লাসে আমরা বার্নৌলির নীতি আর স্থিতিস্থাপকতার থিওরি অংশটা পড়ে ফেলবো। তারপরে একটা দিন আমরা অঙ্ক করবো, আর 2টো ক্লাস আমরা এই চ্যাপ্টারে করব, তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে।